আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 13। তো আজকের ক্লাসে আমরা ডিজেল সাইকেল শুরু করব। ডিজেল সাইকেলের প্রথমে কিছু থিওরি আলোচনা করার পরে আমরা অঙ্কে চলে যাব। আমরা প্রথমে ডিজেল সাইকেলের পিবি এবং টিএস ডায়াগ্রাম আবার একটু রিভিশন দিয়ে নিই। এখানে দেখো পিবি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করা আছে। এই যে এখানে এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এবং 4 থেকে 1, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। আমাদের অঙ্ক করতে মূলত পিবি ডায়াগ্রাম লাগবে, টিএস ডায়াগ্রাম তেমন লাগবে না। আমরা তবুও পিবি ডায়াগ্রামটা এখানে টিএস ডায়াগ্রাম রাখছি। আচ্ছা, প্রসেসগুলো দেখো 1 থেকে 2, এটা হচ্ছে অ্যাডিবেটিক কম্প্রেশন প্রসেস। অ্যাডিবেটিক কম্প্রেশন প্রসেস এটা 1 থেকে 2 হচ্ছে অ্যাডিবেটিক কম্প্রেশন। 2 থেকে 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। 2 থেকে 3 হচ্ছে কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তুমি যদি অঙ্ক করতে চাও, অঙ্ক যদি বুঝতে চাও, তাহলে এই জিনিসগুলো প্রসেস কোনটা প্রসেস কি এটা কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। বুঝাবুঝির কিছু না, মুখস্থ থাকতে হবে যে 2 থেকে 3 কি প্রসেস। আমি যদিও এই 2 থেকে 3 কি প্রসেস এটা বোঝাইছিলাম যে সোজা রেখা থেকে প্রসেস চিনতে হয়, বাঁকা রেখা থেকে প্রসেস চিনতে হয় না, নিয়ম শিখাইছিলাম। কিন্তু এখন একদম ঠোঁটের আগায় থাকতে হবে যে 2 থেকে 3 কি প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। 3 থেকে 4, 3 থেকে 4 হয়েছে অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস, মানে 3 থেকে 4 অ্যাডিবেটিক এক্সপানশন মানে ভলিউম বাড়ছে। আর 4 থেকে 1 হয়েছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। বুঝতে পারছি? আবার বলি 1 থেকে 2 হয়েছে কম্প্রেশন প্রসেস। 1 থেকে 2 হয়েছে কম্প্রেশন। কি কম্প্রেশন? অ্যাডিবেটিক কম্প্রেশন। এখানে কিন্তু আর কোনো কম্প্রেশন নাই, এটাই 1 থেকে 2 হয়েছে কম্প্রেশন। আবার 2 থেকে 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। 3 থেকে 4 হয়েছে এক্সপানশন, মানে ভলিউম বাড়ছে, এটা হচ্ছে অ্যাডিবেটিক এক্সপানশন। আর 4 থেকে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এখন এই এখানে এই এটা কিভাবে কাজ করে, এটা পিস্টন সিলিন্ডার দিয়ে আমরা দেখি একটু, মানে এই জিনিসটা কিভাবে কাজ করে আমরা একটু দেখব। এখানে দেখো একটা পিস্টন সিলিন্ডার দেওয়া আছে। এটা টোটালটা সিলিন্ডার, এই যে এটা সিলিন্ডার। হ্যাঁ, এইটা হচ্ছে লালটা হচ্ছে তোমার পিস্টন। আর পিস্টনটা সিলিন্ডারের ভিতরে কিভাবে মুভ করে আমি দেখাচ্ছি তোমাদের। পিস্টনটা কি করে কি, এখান থেকে এখানে এখানে ছিল না প্রথমে, এখান থেকে আস্তে 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 এদিকে আসে, এদিকে আসে। এদিকে আসার ফলে এখানে ভিতরে সিলিন্ডার ভিতরে বাতাসটা এটা কম্প্রেসড হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়। আর বলি দেখো, সিলিন্ডারের ভিতরে বাতাস আছে, বাতাসটা কিভাবে আছে এটা তোমার জানার দরকার নেই, ওইটা আরেকটা ব্যাপার। এই যে ইনটেক বাল্ব দিয়ে বাতাসটা ঢুকবে, প্রথমে এইখান থেকে এখানে যাবে, ওইটা আলোচনা পরে করি আমরা। তার মানে আমরা ধরে নেই সিলিন্ডারের ভিতরে কিছু বাতাস আছে। আমি যে পিস্টনটা যদি এখান থেকে এখানে নেওয়া শুরু করি, তাহলে কম্প্রেসড হইতে থাকবে, মানে একে থেকে আমরা আছি একে। পিপি ডায়াগ্রামে দেখো আমরা এই যে এখানে আছি, যেখানে আছি একে আছি, একে থেকে আমরা কোথায় যাব, আস্তে আস্তে ভলিউম কমতেছে, মানে কম্প্রেসড হইতেছে, সংকুচিত হইতেছে, সংকুচিত হইতে 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 কোথায় চলে যাব আমরা, আমরা চলে গেছি এখানে, মানে V2 তে চলে গেছি, মানে 1 থেকে আমরা 2 তে চলে আসছি। ঠিক আছে? তার মানে এখানে 1 থেকে 2 তে কি হইলো, এখানে কোনো হিট ঢুকলো না, শুধুমাত্র কম্প্রেসড হয়েছে, মানে সংকুচিত হয়েছে ভিতরের বাতাসটা। আর আমরা জানি ভিতরের বাতাসটা এখন এই পজিশনে আছে, দেখো ভিতরের বাতাসটা আছে তোমার এই যে এই পজিশনে, মানে টোটাল যে বাতাসটা ছিল, বাতাসটা সংকুচিত করে আমরা ছোট্ট একটা জায়গায় নিয়ে আসছি। এখন কোনো কিছু যদি কম্প্রেসড করা হয় বা সংকুচিত করা হয়, তাহলে তার টেম্পারেচার বেড়ে যায়। আর যদি এক্সপান্ড করো বা প্রসারিত করো, তাহলে টেম্পারেচার কমে। তাহলে এখানে টেম্পারেচার কিন্তু অনেক বেশি এখন। আমরা 2 নম্বর পজিশনে এখন আছি, এখানে টেম্পারেচার অনেক বেশি। এখন কি করবে, এখন কি করবে, এই যে পিস্টনটা দেখতেছ, এই পিস্টনটা আবার এই দিকে আসা শুরু করবে, এই দিকে আসা শুরু করবে, এই দেখো এখানে আসা শুরু করবে, তাই না? মানে ভলিউম আবার বাড়তে থাকবে, এই যে এখান থেকে এখানে আসা শুরু করবে। ঠিক আছে? এই 2 থেকে আবার কোথায় আসবে, 3 আসবে। আচ্ছা, 2 থেকে যখন 3 আসা শুরু করবে, তখন কিন্তু এখানে টেম্পারেচার অনেক বেশি ছিল, এখানে কিন্তু টেম্পারেচার অনেক বেশি ছিল। এই 2 থেকে 3-এর মধ্যে করা হয় কি, এখান থেকে জ্বালানি প্রবেশ করা হয়, মানে এই সংকুচিত একটা বাতাস আছে হাই টেম্পারেচারে, তখন যদি আমি স্প্রে করে জ্বালানি দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে আগুন ধরে যাবে। এখানে কি ধরে যাবে, আগুন ধরে যাবে। আগুনে কি করবে, এটা একটা ধাক্কা দিবে, আগুনে কি করবে, এটারে একটা ধাক্কা দিবে। আমরা যেটা করবো আর কি, যে আমরা 2 নম্বর পজিশনে আছি, 2 থেকে 3-এর মধ্যে আমরা জ্বালানি প্রবেশ করবে, মানে 2 থেকে 3-এর ভিতরে এখানে আমরা জ্বালানি প্রবেশ করাবো, আগুন ধরবে।
যখন 3-এ আসবে জ্বালানিটা আমরা বন্ধ করে দেব। মানে যখন 2-এ থাকবে তখন আমরা জ্বালানি দেওয়া শুরু করব, স্প্রে করা শুরু করব ভিতরে, মানে সিলিন্ডারের ভিতরে আমরা জ্বালানি স্প্রে করা শুরু করব এবং 3 পর্যন্ত দিতে থাকব। 3-এ যে আর দেওয়া বন্ধ করে দিব, মানে কাট করে দিব। কি হলো তাহলে? সিলিন্ডারটা যখন এই পিস্টনটা যখন এখানে আছে, মানে 2 নম্বর পজিশন, দেখো এই যে 2 নম্বর পজিশনে আছে, তখন আমরা জ্বালানি দেওয়া শুরু করব স্প্রে আকারে। এবং সিলিন্ডারটা যখন 3-এ যাবে তখন পর্যন্ত আমরা জ্বালানি দিতেই থাকবো। তার মানে জ্বালানি কোথা থেকে কোথায় দিব? 2 থেকে 3 পর্যন্ত আমরা জ্বালানি দিব। কিন্তু 3-এ যাওয়ার পরে এটা কাট হয়ে যাবে, মানে জ্বালানি দেওয়া বন্ধ করে দেব। 3-এ যাওয়ার পরে জ্বালানি দেওয়া বন্ধ করে দেব। আমি দেখতেছি, দেখো আবার আমাদের পিস্টনটা আছে বর্তমানে এই পজিশনে। মানে আমি প্রথম থেকে আবার দেখি, প্রথমে ছিল 1 নম্বর পজিশনে, 1 থেকে কোথায় আসলো? কমপ্রেসড হইতে 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 এখানে আসছে 2 আসছে। এখন 2 আসার পরে একটা ঘটনা ঘটবে, একটা জ্বালানি দেওয়া শুরু করবো আমরা। তাহলে আমরা পিস্টনটা আবার মুভ করতেছে, দেখো আবার মুভ করতেছে, আবার মুভ করতেছে, পিছন থেকে আসতেছে। 2 থেকে আমরা 3-এ যাচ্ছি, এই যে 3-এ যাচ্ছি। 3-এ যাওয়ার পরে জ্বালানি দিতেছিলাম এতক্ষণ পর্যন্ত, এখন এসে কাট করে দিলাম, জ্বালানি আর দেওয়া বন্ধ করে দিলাম। এখন জ্বালানি দিতে দিতে কিন্তু এখানে আগুন ধরে গেছে, তাই না? আগুন একটা ধাক্কা দিবে ভিতরে। যদি আমি কম্প্রেসড একটা জায়গায় আমি যদি হঠাৎ করে জ্বালানি দিয়ে দিই হাই টেম্পারেচার, তখন আগুন ধরে যাবে, এখানে এক্সপ্লোশন হবে। এটা বলা হয় কি? এক্সপ্লোশন, বিস্ফোরণ হবে। বিস্ফোরণের ধাক্কা এটা কি করবে? তখন 3-এ থেকে আবার কোথায় যাবে? 4-এ যাবে। 3-এ থেকে কোথায় যাবে? 4-এ যাবে। দেখো 3-এ থেকে আবার 4-এ যাবে। আবার 4-এ এসে পিস্টনটা চুপচাপ বসে থাকবে। 4-এ থেকে আবার 1-এ আসবে, ওইটা হয়েছে আরেক প্রসেস। তাহলে আমি আবার একটু বলি। পিস্টনটা এখান থেকে 1-এ থেকে শুরু করে এখানে আসবে, কমপ্রেসড হবে। আবার 2-এ থেকে যখন 3-এ যাবে, ওই সময় 2 থেকে যখন 3-এ যাবে তখন ওই সময় জ্বালানি প্রবেশ করাবো আমরা। কি প্রবেশ করাবো বলো দেখি? জ্বালানি প্রবেশ করবে। বুঝতে পারছি? তার মানে এখান থেকে তখন একটা জ্বালানি ঢুকবে, মানে তাপ ঢুকবে, তাই না? এখান থেকে একটা তাপ ঢুকবে, এই যে দিক দিয়ে, এই দিক থেকে একটা তাপ ঢুকবে। ওই তাপটা আমরা বললাম Q1। ওই তাপটা বললাম কি? Q1। আচ্ছা, এই যে জ্বালানি দেওয়া শুরু করছি 2 থেকে জ্বালানি দেওয়া শুরু করছি, 3-এ যে জ্বালানি দেওয়া বন্ধ করে দিছি, মানে কাট করে দিছি। 3-এ যে জ্বালানি দেওয়া বন্ধ করে দিছি, এটা হচ্ছে কাট করে দিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে যখন আগুন ধরে গেল তখন 3-এ থেকে আবার কোথায় আসবে? 4-এ আসবে, মানে এক্সপান্ড হবে, মানে পিস্টনটা এখানে চলে আসবে। 4 থেকে যখন 1-এ যাবে তখন এটা কনস্ট্যান্ট ভলিউম। এখান থেকে যে হিটটা ঢুকলো না, যে হিটটা ঢুকছে, এই যেখান থেকে যে হিটটা ঢুকলো, এই হিটটা কিছু অংশটা কি করছে? পিস্টনটা ধাক্কা দিছে। আর কিছু অংশ হিট বাইরে অপচয় হবে। এই অপচয় হিটটা হয়েছে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, একজস্ট গ্যাসটার সাথে বেরিয়ে যাবে, যেরকম। বোঝো নাই? এখান থেকে বেরিয়ে যাবে, এটা হচ্ছে Q2। তার মানে আমরা জানি ঢুকবে, তাপ ঢুকবে এবং আবার কিছু তাপ বের হয়ে যাবে। কিছু তাপ ঢুকবে, সম্পূর্ণটা বের হবে না, মাঝখানে কিছু কাজ করবে। আমরা যদি একটা সিমেট্রিক ডায়াগ্রাম আঁকি, আর ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, আমি দেখাচ্ছি তোমাদের। আমি কলম দিয়ে আঁকি। তার মানে এখানে একটা জ্বালানি ছিল, এখানে ছিল কি? ফুয়েল। ফুয়েলের থেকে তাপ বেরোবে, তাই না? ফুয়েল কি করবে? তাপ দেবে, Q1 পরিমাণ তাপ দিবে। কাকে দিবে? ইঞ্জিনকে দিবে, ইঞ্জিনকে দিবে। তো ইঞ্জিন কি তৈরি করবে? কাজ করবে, ইঞ্জিন করবে কাজ। আর যে তাপটা দিলাম ওই তাপটা সম্পূর্ণ কাজ হইল না। যে তাপটা আমরা দিলাম এখানে, সম্পূর্ণ তাপটা ইঞ্জিন কাজে পরিণত করতে পারবে না, কিছু তাপ বাইরে বের হয়ে যাবে, কিছু তাপ বাইরে বের হয়ে যাবে। এইটা হচ্ছে যেটা বের হয়ে যাবে, এটা হচ্ছে Q2। তার মানে এটা হচ্ছে তোমার সিঙ্ক, মানে যে তাপটা বাইরের পরিবেশ শোষণ করে নেবে তাকে বলা হয় সিঙ্ক। তার মানে আমরা এই 2 থেকে 3-এর ভিতরে যে তাপটা দিব, ওই তাপের কিছু অংশ কাজ করবে, কিছু অংশ বেরিয়ে যাবে। মানে এটা হচ্ছে কাজ আর এটা হচ্ছে অপচয়। এটা হচ্ছে কাজ আর এটা কি? অপচয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে কম্প্রেশন হইতেছে কোথায় কথা, তাই বলো দেখি? কম্প্রেশন হইতেছে তোমার 1 থেকে 2 এর ভিতরে। কম্প্রেশন হইতেছে তোমার 1 থেকে 2 এর ভিতরে, 1 থেকে 2 এর ভিতরে।
একটা ভলিউম আছে, এটা হচ্ছে নাম হচ্ছে V1, আর 2 হইতেছে একটা ভলিউম আছে V2। এই দুইটা ভলিউমটা যদি রেশিও করি, এই দুইটা ভলিউমটা রেশিও করা যাবে না? রেশিও করলে হবে, রেশিও ইজ ইকুয়াল টু হবে তোমার বড় ভলিউম বা ছোট ভলিউম। বড় ভলিউম মানে V1 আর ছোট ভলিউম মানে V2। এই রেশিওটা বলা হয় কম্প্রেশন রেশিও। এই রেশিওটা বলা হয় কি? কম্প্রেশন রেশিও। আমরা এই কম্প্রেশন রেশিও কিন্তু আগের অধ্যায়ে অটো সাইকেলে করছি। মানে কম্প্রেশনে দেখা হয়েছে 1 থেকে 2, এখানে দুইটা ভলিউম আছে, এই দুইটা ভলিউমের যে অনুপাত তাকে বলা হয় কি? কম্প্রেশন রেশিও। আচ্ছা, এই V2-র আরেকটা কিন্তু নাম আছে, V2-র আরেকটা নাম আছে, V2 হয়েছে ভিসি। V2-র আরেকটা নাম আছে, এটার নাম কি? ভিসি। এই V2-টা কিন্তু ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। V2 মানে কি? ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম কেন? কারণ V2 সোজা তুমি নিচের দিকে আসো, নিচের দিকে আসো, দেখো সিলিন্ডারের ভিতরে এই জায়গাটা সবসময় ফাঁকা থাকবে, এখানে কিন্তু পিস্টন ঢুকবে না। এই জন্য এটার নাম কি? ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে V2-র আরেকটা নাম আছে ক্লিয়ারেন্স ভলিউম। ঠিক আছে? তাহলে আমরা আগের মতো যদি করি, ওই অটো সাইকেলে যেরকম করছি, অটো সাইকেলে করছি, তাহলে এটার বদলে আমি লিখতে পারি, দেখো এটার বদলে আমি লিখতে পারি, এই V2-র বদলে লিখলাম আমি ক্লিয়ারেন্স ভলিউম, আর এই V1-এর বদলে লিখলাম টোটাল ভলিউম। টোটাল ভলিউম। টোটাল ভলিউম কিভাবে? দেখো, এই যে V1টা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে 1-এর ভলিউম মানে এই 0 থেকে এখান পর্যন্ত, তার মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল ভলিউম না? তার মানে এখানে যে ভিসি আছে, ভিসি আর যোগ ভিএস, তার মানে পরের লাইনে আমরা লিখতে পারি, এটা অটো সাইকেল আমরা করাইছি সুতরাং ডিটেলস এখানে যাচ্ছে না, বিসি প্লাস কি হবে? ভিএস ভাগ ভিসি। বুঝতে পারছি? তার মানে এই যে V1টা সমান হয়েছে এই ভিসি আর এই ভিএস যদি যোগ করি, আমরা এই ভিসি আর এই ভিএস যদি যোগ করি, তাহলে টোটাল ভলিউম হবে। টোটাল ভলিউম হয়েছে এইটা। এই জিনিসগুলো আমরা অটো সাইকেলে ক্লিয়ার করে আসছি, কিন্তু আজকের আলোচনা একটা অন্যটা নিয়ে আলোচনা করব। এই যে দেখতেছো এই যে 3 নম্বর একটা ভলিউম আছে, এই 3 নম্বর ভলিউমটা আমরা বললাম V3। এই V3-র আরেকটা নাম আছে, যেমন এই V2-র একটা নাম আছে কি? ক্লিয়ারেন্স ভলিউম। এই V3-র একটা নাম আছে, V3-র একটা নাম আছে কাট অফ ভলিউম। কাট অফ ভলিউম। বুঝতে পারছি? V3 তাহলে আরেকটার নাম কি? কাট অফ ভলিউম। আচ্ছা, একটু বলো দেখি V1 সমান কত? V1 সমান হয়েছে ভিসি প্লাস ভিএস। লেখা যায় না এটারে? V1 মানে কি? এই ভিসি প্লাস ভিএস। আচ্ছা বলো যে V3 সমান কি লেখা যায়? V3 সমান লেখা যাবে V2 বা ভিসি, V2 প্লাস ভিসি। V2 আর ভিসিতে একই, প্লাস হয়েছে তোমার এইটুকু জায়গা, এই যে এখান থেকে এইটুকু জায়গা, এখান থেকে এইটুকু জায়গা, কোনটুকু জায়গা আমি দেখাচ্ছি। দেখো এই যে V3 মানে কতটুকু? দেখো V3 মানে হচ্ছে বিসি যোগ এইটুকু, বিসি যোগ এইটুকু না? বিসি যোগ আমি ওইটুকুর নাম দিচ্ছি, দেখো এখানে নাম দিচ্ছি B2 থেকে 3। কোনটুকু? এই যে আমি শেড দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এইটুকু, এই জায়গাটুকু কত? B2 থেকে 3। আর এই জায়গাটুকু কত? বিসি। তাহলে V3 কতটুকু হবে? এই V3 দেখো, এই যে সোজা আসছি আমরা, এই যে এখান থেকে সোজা আসছি, তাহলে V3 কত হবে বলো? এই বিসি যোগ এইটুকু। ইজি ব্যাপার। এই বিসি যোগ এইটুকু, এই যে বুঝাইতে পারছি? শেড অংশটা এই যে এটা, এই যে বিসি তো এইটুকু, তাই না? আর এইটুকু হয়েছে কি? B2 থেকে 3। তাহলে V3 কত হবে? এখান থেকে এখানে আরও এইটুকু আসতে হবে, তার মানে এখান থেকে শুরু করলাম, এইটুকু বিসি যোগ B2 থেকে 3 লেখা যায় না? এটা হচ্ছে V3। আর V3-র নাম কি? কাট অফ ভলিউম। V3-র নাম কি? কাট অফ ভলিউম। আচ্ছা, এখন V3 একটা ভলিউম আর V2 একটা ভলিউম, এই দুইটা ভলিউম দিয়ে একটা রেশিও বানানো যাবে। খেয়াল করে শোনো, আমরা 1 এবং 2 দিয়ে একটা রেশিও বানাইছিলাম না? এই 1 এবং 2 দিয়ে একটা রেশিও বানাইছিলাম, এরকমভাবে আমরা 2 এবং 3 দিয়ে একটা রেশিও বানাবো। 2 এবং 3 দিয়ে একটা রেশিও বানাবো। এই রেশিওটা হবে এরকম, দেখো আমি যদি লিখি R ইজ ইকাল টু হবে তোমার বড় ভাগ ছোট, বড়টা হয়েছে V3 আর নিচে হয়েছে কি? V2। ঠিক আছে? আচ্ছা, এইটারে ঠিক এইভাবে লেখা যায়, দেখো V3-র বদলে লিখতে পারি আমরা বিসি যোগ B2 থেকে 3, আর নিচে লিখলাম আমরা বিসি। লেখা যাবে? দেখো তো,
ভালো করে দেখো, রেশিও ইজ ইকাল টু V3 ভাগ V2, একটা রেশিও বানানো যায় কিন্তু V3 ভাগ V2, আর V3 বদল আমরা কি লিখতে পারি, BC যোগ B2 থেকে 3, BC যোগ B2 থেকে, এই শেড দেওয়া এরিয়াটা খেয়াল করো, এই যে শেডের এরিয়াটা BC যোগ B2 থেকে 3, BC যোগ B2 থেকে 3 ভাগ BC। এই যে একটা রেশিও বের করলাম আমরা 2 এবং 3 দিয়া, 2 এবং 3 দিয়া একটা রেশিও বের করছি না, এই রেশিওটা আমরা আর দ্বারা প্রকাশ করব না, এই রেশিওটা আমরা রো দ্বারা প্রকাশ করব। এই রেশিওটা কি দ্বারা প্রকাশ করব, রো দ্বারা, ঘনত্বের যে রো আছে না ওই রো দ্বারা প্রকাশ করব। এবং এটার নাম হচ্ছে কাট অফ রেশিও। এটার নাম কি, কাট অফ রেশিও। এটার নাম কি বলো দেখি, 1 থেকে 2 এটার নাম কি, কম্প্রেশন রেশিও। আর 2 থেকে 3 এর ভিতরে যে রেশিওটা তার নাম হচ্ছে কাট অফ রেশিও। কারণ কি, এখানে কাট অফ হয়, এই 3 এসে কাট অফ হয়, যে এই কারণে নাম দিচ্ছি আমরা কাট অফ রেশিও। 3 এসে কি কাট অফ হয় বলো দেখি, ফুয়েল কাট অফ হয়, মানে ফুয়েল দেওয়া বন্ধ হয়ে যায়। 3 আসার পরে ফুয়েল দেওয়াটা বন্ধ হয়ে যায়, এই জন্য 3-এর নাম দিয়েছে আমরা কাট অফ ভলিউম। এই যে B3 মানে কি, কাট অফ ভলিউম। কেন কাট অফ ভলিউম দিলাম নামটা, কারণ 3-এ আসার পরে যখন পিস্টনটা 3-এ আসে তখন ফুয়েল দেওয়া বন্ধ হয়ে যায়, মানে কাট অফ হয়ে যায়। কাট অফ হয়ে যাওয়া মানে কি, বন্ধ হয়ে যাওয়া। তো 3-এ এসে যেহেতু কাট অফ হয়ে যায়, এই জন্য 3-এর নাম দিয়েছি আমরা কাট অফ ভলিউম। আর এই কাট অফ ভলিউম এবং এই ক্লিয়ারেন্স ভলিউম, B2 মানে কি, ক্লিয়ারেন্স ভলিউম না, দুইটার যে রেশিও তাকে বলা হয় কাট অফ রেশিও। বুঝতে পারি না? তাহলে কাট অফ রেশিও কি, কাট অফ ভলিউম বা ক্লিয়ারেন্স ভলিউম। আমি আবার একটু ডিটেলস আবার একটু লিখতেছি তোমাদের জন্য, ক্লিয়ারলি লিখতেছি। দেখো, প্রথমে আমি লিখি কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও মানে হচ্ছে আর সি, আর সি ইজ ইকাল টু, আমি লিখি দেখো, টোটাল ভলিউম, টোটাল ভলিউম বা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম। ঠিক আছে কিনা দেখো, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। দুইটা রেশিও আছে আর কি, আমরা দুইটা রেশিও, ঠিক আছে। তাহলে কম্প্রেশন রেশিও মানে হচ্ছে আরসি, আরসি মানে হচ্ছে টোটাল ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম মানে কি, টোটাল ভলিউম মানে হচ্ছে ভিসি প্লাস ভিএস, এই যে ভিসি প্লাস ভিএস। আর ক্লিয়ারেন্স ভলিউম মানে হচ্ছে কত, বিসি। পারবা? আচ্ছা, এটা যদি আমি এখান থেকে লিখি তাহলে এরকম লেখা যায়, এরকম লেখা যায় V1 ভাগ কত, V2, V1 ভাগ V2। এখনো দেখো কাট অফ রেশিও, কাট অফ রেশিও, কাট অফ রেশিও প্রকাশ করে রো দ্বারা, রো ইজ ইকাল টু হবে কাট অফ ভলিউম, কাট অফ ভলিউম, কাট অফ ভলিউম ভাগ হয়েছে ক্লিয়ারেন্স ভলিউম, কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। কাট অফ ভলিউম ভাগ কি হবে, ক্লিয়ারেন্স ভলিউম। আচ্ছা, কাট অফ ভলিউমটা আমরা লিখতে পারি, কাট অফ ভলিউমটা লিখতে পারি আমরা V3, আর ক্লিয়ারেন্স ভলিউমটা আমরা কি লিখতে পারি, V2 অথবা VC। আমরা V2 লিখলাম তাই না। আচ্ছা, এই B3-র বদলে আমরা কি লিখতে পারি দেখো, B3-র বদলে আমরা লিখতে পারি BC যোগ, এই যে BC যোগ B2 থেকে 3, B2 থেকে 3। আর B2-র বদলে লিখতে আমরা কি, BC। বুঝতে পারছো? এই যে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। ওকে, আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছো যে দুইটা রেশিও আছে এখানে। আচ্ছা, আরেকটা রেশিও বলো দেখি, আরেকটা রেশিও বানানো যায় এখানে। আরেকটা রেশিও হচ্ছে তোমার এক্সপানশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও। দেখো 3 থেকে 4, এটা যদি আমরা লিখি আর ই, আর ই, এই যে 3 থেকে 4-এর মধ্যে একটা রেশিও বানানো যায় না, এটা হবে আর ই ইজ ইকাল টু V4 ভাগ V3। এই যে V4 ভাগ V3, পারবা বানাইতে, V4 ভাগ V3। আচ্ছা, এইটারে কিন্তু আবার এরকম লেখা যায়, দেখো এই যে এক্সপানশন রেশিও লেখছো না V4 ভাগ V3, এইটারে কিন্তু এটাও লেখা যায় V1 ভাগ V3। কিভাবে, কারণ 4 এবং 1 সমান সমান,
ফোরের যে আয়তন ওয়ানের আয়তন একই, তাহলে ফোরের বদলে আমরা ওয়ান লিখতে পারি। বি4 ইজ ইকাল টু বি1। এই দেখো 4-এর যে আয়তন একের আয়তন সমান সমান, তাহলে বি4-এর বদলে আমরা কি লিখতে পারি, বি1 লিখতে পারি। ঠিক আছে, আর তো কোনো রেশিও নাই, 4 এবং 1-এর মধ্যে কোনো রেশিও হবে না, কারণ 4-এর ভলিউম 1-এর ভলিউম সমান সমান, তাহলে রেশিও হবে 1। যে আমি যদি বলি বি4 ভাগ বি1, বি4 ভাগ কত হবে বি1 ইজ ইকাল টু কত, বি4 আর বি1 একই না, 1, তাহলে এটার অ্যান্সার হবে কত, 1। রেশিও হবে কত, 1। এই রেশিও আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের এখানে 3টা রেশিও কাজে লাগবে। 3টা রেশিওর মধ্যে একটা রেশিও হচ্ছে তোমার কম্প্রেশন রেশিও, আরেকটা নাম হচ্ছে কাট অফ রেশিও, আরেকটা হচ্ছে অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও। মানে রেশিও মানে হচ্ছে একটা আয়তন ভাগ আরেকটা আয়তন। রেশিও মানে কি, একটা আয়তন ভাগ হয়েছে আরেকটা আয়তন। বুঝতে পারছি? ভালো করে একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু মুছে দিই। এটা যদি প্র্যাকটিস না থাকে তুমি কিন্তু পারবা না অঙ্ক। তাহলে আমরা দুইটা রেশিও পাইছি, একটা রেশিও হচ্ছে তোমার আরসি, আরেকটা হচ্ছে রো। একটা হচ্ছে আরসি আর একটা কি রো। বুঝতে পারছি? এখন এই ডিজেল সাইকেলের এই অঙ্ক করতে গেলে আমাদের অনেকগুলো সূত্র লাগবে অঙ্ক করতে গেলে। যেমন একটা সূত্র হয়েছে এইটা, দেখো তোমার দক্ষতা ইজ ইকাল টু Q1 মাইনাস Q2 ভাগ কত হবে Q1 ইজ ইকাল টু W ভাগ Q1। এটা ইজ ইকাল টু Q1 মাইনাস Q2 ভাগ Q1, তাই না? আরেকটা সূত্র হতে পারে এরকম, আমি যদি ডায়াগ্রাম থেকে লিখি তাহলে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ কি হবে টি ম্যাক্সিমাম। টি ম্যাক্সিমাম যদি আমি ডায়াগ্রাম দিয়ে লিখি, দেখো T3, টি ম্যাক্সিমাম মানে কত T3 মাইনাস টি মিনিমাম কত T1 ভাগ টি ম্যাক্সিমাম, লেখা যাবে না? এই সূত্রগুলো তো আমরা কার্নোট সাইকেলে করে আসছি, তাই না? কার্নোট সাইকেলে অথবা তোমার অটো সাইকেলেও এই সূত্র ব্যবহার করছি। কিন্তু আজকের চ্যাপ্টারে একটা বিশেষ সূত্র আছে, যে সূত্রতে আমরা শুধুমাত্র ডিজেল সাইকেলের দক্ষতা ব্যয় করব। সূত্রটা আমি লিখতেছি, দেখো সূত্রটা হয়েছে ইটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস 1 ভাগ আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা কিন্তু অটো সাইকেলের সূত্র, তাই না? এইটার সাথে শুধু এইটুকু যোগ করবা, অটো সাইকেলের সূত্রের সাথে এটা হবে রুট টু দি পাওয়ার গামা, উপরে গামা, নিচে মাইনাস 1, আর নিচে হয়েছে গামা ইন্টু রু মাইনাস 1। এটা হচ্ছে অটো ডিজেল সাইকেলের দক্ষতার সূত্র। তার মানে অটো সাইকেলের দক্ষতার সূত্রের সাথে এইটুকু শুধু গুণ করে দিতে হবে। তার মানে 1 মাইনাস 1 ভাগ আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এখানে এই রুট টু দি পাওয়ার গামা মানে কাট অফ রেশিও মাইনাস 1 গামা ইন্টু রু মাইনাস 1। পারবা সূত্রটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, এখন আমরা ডিজেল সাইকেল ইঞ্জিনের, আমরা অটো সাইকেল ইঞ্জিনের করছি জিনিসটা, যে ধরো আমি একটা আঁকি, হ্যাঁ, আঁকার পরে আমি বোঝাচ্ছি। একটা আমরা পিস্টন আঁকছি, সিলিন্ডার রাখছি। সিলিন্ডার এই অংশটা হচ্ছে টিডিসি বিডিসি বোঝাতে, তাই না? এই যে এই অংশটা হচ্ছে এই যে এখান থেকে, আর এইখান থেকে একটা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত একটা দৈর্ঘ্য। এখান থেকে যে এই দৈর্ঘ্যটা বলা হয় এল দৈর্ঘ্য, তাই না? এই দৈর্ঘ্যটা বলা হয় কি এল বা স্ট্রোক দৈর্ঘ্য। এটা স্ট্রোক দৈর্ঘ্য কেন? কারণ এই বরাবর পিস্টন যাতায়াত করবে, পিস্টনটা এই বরাবর কি করবে, যাতায়াত করবে। পিস্টন এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে, এই জন্য এটা হচ্ছে স্ট্রোক লেংথ। এটার নাম কি স্ট্রোক লেংথ। আর এটার একটা ব্যাস দেওয়া আছে, মনে করো এটার একটা ব্যাস দেওয়া আছে, ব্যাসটা হচ্ছে তোমার ডি। আচ্ছা, আমি যদি বলি এই যে এখান থেকে এটুকুর আয়তন কত, এই যে এখান থেকে এটুকুর আয়তন কত, এই আয়তন হবে স্ট্রোক ভলিউম।
স্ট্রোক ভলিউম হবে এই ব্যাস দিয়ে একটা এরিয়া বাই করবা, এরিয়া ইন্টু এল। এই যে এখান থেকে এটুকুর আয়তন কত, এরিয়া ইন্টু এল। তাহলে এরিয়া সমান কত হবে, সমানটা পাই ডি স্কোয়ার বা 4 ইন্টু কত এল। স্ট্রোক ভলিউম বাই করতে পারবো এরকম, স্ট্রোক ভলিউম বাই করা সম্ভব, তাই না? মনে করি এখানে ডি এর মান বসাই দিয়া স্ট্রোক ভলিউম বাই করলাম। ধরো এখানে এল এর মান দেওয়া আছে তোমার ধরি, অনুমান করে ধরি এল এর মান দেওয়া আছে 0.2 মিটার আর ডি এর মান দেওয়া আছে 0.1। আমি আন্দাজে ধরতেছি আর কি, ডি এর মান কত 0.1 মিটার। তাহলে বসাই দিয়ে দেখি কত আসে। এখানে হবে তোমার পাই ইন্টু 0.1 স্কোয়ার বা 4 ইন্টু 0.2। কত আসে দেখো। আচ্ছা মাপগুলো একটু সুন্দর করে ধরি, কারণ একটা আজগুবি ইয়ার মান আসবে, সুন্দর মান আসবে বোঝানোর জন্য। এটা এল এর মান ধরলাম, এটার মানগুলো আমি চেঞ্জ করে ধরি। এই এল এর মান আমি ধরলাম, এল এর মান ধরলাম আমি 3 মিটার, ঠিক আছে। আর ডি এর মান ধরলাম আমি 1.5 মিটার, 1.5 মিটার, তাই না? তাহলে এখানে আমি এখানে বসাই দিব, এই ডি এর মান বসাবো 1.5 আর এটা বসাবো 3 মিটার। তাহলে এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে কত 3 মিটার। এখন ক্যালকুলেশন করে দেখো কত আসে, কারণ একটু আগে যে এটা ছিল এটা একটু অন্যরকম আসতো ক্যালকুলেশনটা, মানে দশমিকে মান চলে আসতো। তো এটা তোমার আসবে 5.3 5.3 5.3 মিটার কিউব। এটা কার মান বলো দেখি, এই বিএস এর মান, বিএস এর মান হচ্ছে 5.3 মিটার কিউব। আর তাহলে আমাদের এখানে একটা আমরা করতেছি আর কি, বিএস এর মান পাইলাম আমরা, বিএস এর মান হয়েছে 5.3 মিটার কিউব। আর ধরো অঙ্কের মধ্যে ভিসিউ দেওয়া আছে, ভিসিউ দেওয়া আছে তোমার, মনে করো ভিসিউ দেওয়া আছে তোমার 1 মিটার কিউব, 1 মিটার কিউব। আচ্ছা বলো তো তাহলে কম্প্রেশন রেশিও কত হবে? ভিসি দেওয়া আছে, ভিএস দেওয়া আছে, কম্প্রেশন রেশিও কত হবে? কম্প্রেশন রেশিও আমরা জানি আরসি, আরসি ইজ ইকুয়াল টু ভি1 ভাগ কত ভি2, ভি1 ভাগ ভি2 না? তাহলে আমরা এটার এই ডিটেলস লিখতে পারি, ভি1 এর বদলে লিখতে পারি আমরা বিসি প্লাস ভিএস ভাগ কত হবে ভিসি, সমান সমান দেখো মান বসাই দাও। বিসি মান কত 1 প্লাস ভিএস এর মান কত 5.3 আর বিসির মান কত 1, তাহলে এটা কম্প্রেশন রেশিও হবে 6.3। এটা হচ্ছে কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও না? আচ্ছা এখন যদি আমি বলি কত কাট অফ রেশিও কত, কাট অফ রেশিও বের করা সম্ভব না, কারণ 3 মান তো দেওয়া নাই, এই 3 মান দেওয়া নাই, আমরা কাট অফ রেশিওটাই বের করব। আজকের ক্লাসের মূল আলোচনা কিন্তু এটাই, কম্প্রেশন রেশিও তো আমরা পারি, অটো সাইকেলে কম্প্রেশন রেশিও করছি আমরা। আজকের ক্লাসে কাট অফ রেশিওটা অঙ্কে থেকে বের করতে হয়, এটা আমরা বের করব, ঠিক আছে। ধরো আমাদের অঙ্কে বিএস দেওয়া আছে 5.3 আর এটা দেওয়া আছে এইটা, কারণ বি3 কত, বি3 সমান সমান হবে বি3 সমান সমান হবে, তাহলে কাট অফ রেশিও মানে হচ্ছে এইটা, কাট অফ রেশিও মানে হচ্ছে কাট অফ রেশিও হচ্ছে বি3 ভাগ কত হবে বি2। এটার বদলে আমরা লিখতে পারি, দেখো এটার বদলে আমরা লিখতে পারি বি2 যোগ ওই যে শেড দেওয়া অংশটা, দেখো এই যে একটা শেড দেওয়া একটা অংশ আছে, দেখো এই যেটা, এই যে এই শেড দেওয়া অংশটা বুঝতেছো না? এই যে দেখো আমি উঠাই দিতেছি, এই যে শেড দেওয়া অংশটা, তাই না? ওইটা না? আর নিচে হবে কি ভি2। আমি আর একটু সুন্দর করে লিখতে পারি এটারে, ভি2 বদলে আমরা লিখতে পারি কি ভিসি, ভি2 বদলে আমরা ভিসি লিখতে পারি, প্লাস এটার লিখতে পারি বি2 থেকে 3, এই যে এখান থেকে এটার নাম কি বি2 থেকে 3 আর ভি2 বদলে আমরা লিখলাম কি ভিসি। এখন এই বিসির মান তো অঙ্কে দেওয়া আছে 1, এই যে বিসির মান দেওয়া আছে 1 দেওয়া আছে, কিন্তু এই বি2 থেকে 3 এর মান অঙ্কে দেওয়া থাকবে না, এই বি2 থেকে 3 এটা আমাদের বের করতে হবে। এইটার বদলে বি2 থেকে 3 না আছে, এইটার বদলে একটা ডাটা দেওয়া থাকবে অঙ্কের ভিতরে, ওই ডাটাটা আমি লিখি হুবহু, তাই না? আচ্ছা আমি হুবহু লিখতেছি, ডাটাটা কি দেওয়া থাকে ওই ডাটা থেকে আমরা বের করব যে এটা কি অঙ্কে দেওয়া থাকবে। ফুয়েল কাট অফ ঘটে, ফুয়েল কাট অফ ঘটে
কাট অফ ঘটে স্ট্রোকের 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 3/1 অংশে 3/1 অংশে এই যে ডাটাটা দেওয়া থাকবে ওই এইটা কি জন্য দেওয়া থাকবে বলো দেখি ওই B2 থেকে 3 বের করার জন্য এই অংশটা বের করার জন্য এই যে এটা বের করার জন্য এটার কথাই বলা আছে এখানে ফুয়েল কাট অফ ঘটে স্ট্রোকের 3/1 অংশে এই 2 থেকে 3 আছে না এটা কথাই বলছে ফুয়েল কাট অফ ঘটে স্ট্রোকের 3/1 অংশে স্ট্রোক কোনটুকু বলো দেখি এই যে এইটুকু 5.3 এই 5.3 এর 3/1 অংশ হইছে এইটা এই লাইনটার অর্থ হইছে যে B2 থেকে 3 হচ্ছে এই স্ট্রোকের 3/1 অংশ তাহলে আমি লিখে ফেলি তাহলে B2 থেকে 3 ইজিক্যাল হবে B2 থেকে 3 ইজিক্যাল হবে BS এর 3/1 BS এর 3/1 বুঝতে পারছি B2 থেকে 3 হচ্ছে BS এর 3/1 এই যে বলছে কাট অফ ঘটে স্ট্রোকের 3/1 অংশে তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো BC ইকুয়াল টু B2 থেকে 3 BS এর মান কত 5.3 আর এর মানে ইনটু 3/1 দেখো তো কত আসে এটা আসবে তোমার ভাগ হয়েছে 3 5.3 তাহলে আসবে 1.767 এটা আসবে B2 থেকে 3 ওকে আচ্ছা তাহলে আমরা বের করতে পারবো না এই তোমার এই যে কাট অফ রেশিও বের করতে পারবো না বসাই দাও বসাই দিয়ে দেখো BC এর মান হচ্ছে 1 যোগ B2 থেকে 3 আছে না B2 থেকে 3 যেটা দেখো B2 থেকে 3 এর মান হচ্ছে 1.767 আর BC এর মান হচ্ছে কত 1 তাহলে সমান হবে তোমার 2.767 এটা হচ্ছে কি কাট অফ রেশিও এটা কি কাট অফ রেশিও বুঝতে পারছি আচ্ছা অঙ্কে কিন্তু আরেকটা ভাষা দেওয়া থাকে আমি ওইটাও লিখতেছি অঙ্কে আরেকটা ভাষাও দেওয়া থাকে আমি একটু টোটালটা ডিলিট করে দিই এটা অঙ্কে এরকম দেওয়া থাকে এই যে 3/1 অংশ বলছে না 3/1 অংশ না বলে এরকম দেওয়া থাকে দেখো আমি লিখতেছি এরকম দেওয়া ফুয়েল কাট অফ ঘটে স্ট্রোকের 10% 10% ফুয়েল কাট অফ ঘটে স্ট্রোকের 10% ফুয়েল কাট অফ ঘটে স্ট্রোকের 10% এই 10% মানে হচ্ছে এরকম 100/10 10% মানে কি 100/10 তাহলে B2 থেকে 3 কত হবে বলো দেখি B2 থেকে 3 হবে তোমার এই যে এই B2 থেকে 3 B2 থেকে 3 হবে স্ট্রোকের মানে BS এর 10% অথবা এটা আমি লিখতে পারি BS এর আমি লিখতেছি দেখো 10% বদলে আমি লিখবো 10% বদলে লিখবো আমরা 10/100 এখান থেকে ক্যালকুলেশন করলে কত দেখা যাবে BS এর মান কত ওই যে 5.3 আমরা বের করলাম না একটু আগে 5.3 ইন্টু কত আসে দেখো তাহলে আসবে 5.3 ইন্টু 10 ভাগ হচ্ছে তোমার 100 তাহলে আসবে তোমার 0.53 এই যে 0.53 তাহলে ইজিলি আমরা এখানে বের করতে পারবো না এখান থেকে এই যে কাট অফ রেশিও কত হবে B3 ভাগ B2 B3 এই যে এটা তাহলে মান বসাই দাও মান বসাই দিলে BC এর মান কত 1 এই যে BC এর মান 1 প্লাস B2 থেকে 3 এর মান কত 0.53 আর BC এর মান কত 1 তাহলে এখান থেকে অ্যান্সার আসবে 1.53 এটা হচ্ছে কাট অফ রেশিও তো আমি এই কাট অফ রেশিও কীভাবে বের করলাম এইটা তোমার একটু শেখাই দিলাম যে অঙ্কের ভিতরে কি বলা থাকবে যে কাট অফ ঘটে স্ট্রোকের এত পার্সেন্টে কাট অফ ঘটে স্ট্রোকের 7/1 অংশে এরকম বলা থাকলে আমরা এই B2 থেকে 3 বের করব প্রথমে আমরা স্ট্রোক ভলিউম বের করব স্ট্রোক ভলিউম বের করার পরে আমরা এটা বের করব ওকে তো আগামী ক্লাস করতে চাইলে তোমার এই জিনিসগুলো ক্লিয়ার করে নিয়ে আসতে হবে আমি যে ক্লাসে করালাম এই জিনিসগুলো ক্লিয়ার করে নিয়ে আসতে হবে তাহলেই
তুমি আগামী ক্লাসের অঙ্ক তুমি বুঝতে পারো। আগামী ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আর আজকের যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা হয়তো আপলোড দিতে পারবো না, কারণ ফেসবুকে সমস্যা করে, আপলোড নিচ্ছে না, ভিডিও আপলোড নিচ্ছে না। আমি অলরেডি আপলোড দেওয়ার চেষ্টা করতেছি সকাল থেকে। বীজগণিত ক্লাস একটা দিয়েছে আলমগীর, ওইটা আপলোড দিতে পারতেছি না। এই ক্লাসটা হয়তো আপলোড হবে না আর কি, কারণ ফেসবুকে একটু সমস্যা করতেছে আর কি। যদি দিতে পারি তাহলে হবে, না দিতে পারলে কালকে দিব। ওকে, আজকের ক্লাস এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।